সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এরিয়ান বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সুস্থ ফুসফুস সুস্থ জীবন, হাঁপানি, অ্যাজমা এবং সিওপিডি রোগের সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস আবদুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। দর্শক আমাদের আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? ধন্যবাদ ডক্টর তানিয়া, আপনাকে। আমি ভালো আছি এবং আপনার মাধ্যমে আমি এটিএন বাংলার দর্শক শ্রোতাকে আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, অনেক ধন্যবাদ। স্যার, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানবো যে হাঁপানি রোগের কথা আমরা বলি, শ্বাসকষ্টের কথা বলি এবং সাথে অ্যাড হয়েছে আসলে সিওপিডি, একটু আসলে এটা মেডিকেল টার্ম। তো স্যার যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন যে এই তিনটা রোগ একই রোগ, সাধারণত খালি শ্বাসকষ্টটাই বুঝি, একই রোগ নাকি এর মধ্যে মাঝে কোনো পার্থক্য রয়েছে? শ্বাসকষ্ট তো একটা সিমটম, যে কোনো মানুষেরই শ্বাসকষ্ট হতে পারে বিভিন্ন কারণে। সেটা যেমন একটা যদি মানসিক রোগী যার ডিপ্রেসিভ ইলনেস বা অ্যাংজাইটি ইলনেস, তার সেও কিন্তু শ্বাসকষ্ট হয়। আবার একটা কার্ডিয়াক পেশেন্ট যাদের ধরেন হার্ট ফেলিওর আছে, এরকম আছে। তারপরে এরকম চেস্টের ট্রমা হলো, বিভিন্ন কারণে আরও এরকম আমরা অন্তত শতাধিক কারণ বলা যাবে যেগুলোতে শ্বাসকষ্ট হয়। কিন্তু সব শ্বাসকষ্ট কিন্তু অ্যাজমা বা সিওপিডি না, এটা আমাদের প্রথম বুঝতে হবে আর কি। মানে শ্বাসকষ্ট এবং অ্যাজমা সিওপিডি এক কথা নয়। শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু অ্যাজমা এবং সিওপিডিতে শ্বাসকষ্ট হয় এটা একটা ঠিক, তার সাথে অন্য অনেক ক্রাইটেরিয়াগুলো আছে। সেটার ভিত্তিতে আমরা ডায়াগনোসিস করব, জানবো যে কোনটা অ্যাজমা বা কোনটা সিওপিডি। যদিও এই দুটোই হচ্ছে আমাদের শ্বাসকষ্টের রোগের মধ্যে অন্যতম দুটো কারণ, ফুসফুসের কারণ। সেই জন্য এই দুটোকে আমাদেরকে জানতে হবে এবং দুটার পার্থক্যটা একটু বুঝতে হবে যে কোনটা অ্যাজমা বলবো এবং কোনটাকে সিওপিডি বলবো। তাতে কি সুবিধা হবে, তাতে আমাদের রোগের আইডিয়াটা আমাদের ক্লিয়ার হবে এবং ট্রিটমেন্টটা ডিফারেন্সিয়েট করা যাবে। একই ট্রিটমেন্ট আমরা অ্যাজমা এবং সিওপিডি পেশেন্টকে দিব না, যেন সহজে পেশেন্টটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, তার কন্ডিশনটাকে বেটার অবস্থায় নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের এটা জানা দরকার। সুন্দর বলেছেন স্যার। তাহলে জানতে চাইবো যে আসলে অ্যাজমা কি, সিওপিডি কি, এই দুটো রোগের মধ্যে পার্থক্য আচ্ছা, কি? অ্যাজমাটা হচ্ছে বাংলায় যেটাকে আমাদের হাঁপানি বলা হয়। তো অ্যাজমা হচ্ছে আমাদের শ্বাসনালীর সংবেদনশীলতা জনিত একটা কন্ডিশন আমরা বলতে পারি। এটাকে আমরা অসুখ না বলে একটা কন্ডিশন বা স্ট্যাটাস বলতে পারি একটা রোগীর, একটা মানুষের, যার শ্বাসনালীটা সংবেদনশীল। এই সংবেদনশীল শ্বাসনালী নিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করবে, কাজে এটাকে রোগ না বলে এটা তার একটা বৈশিষ্ট্যগত অবস্থা বা কন্ডিশন বললে এটা ভালো হবে। কখনো কখনো এটা যখন মারাত্মক আকার ধারণ করে এবং এটা এক্সাজারেটেড হয়, তখন তার শ্বাসকষ্ট হয়। তখন আমরা এটাকে অ্যাজমা অ্যাটাক বলি। অ্যাজমা অ্যাটাক হলেই তার শ্বাসকষ্ট হবে, কিন্তু তার শ্বাসনালীটা যে সংবেদনশীল সেটা সে বাই বর্ন বা ফ্যামিলিয়ালভাবে পেয়ে আসছে, তার ফলে কতগুলো সিমটম প্রায় তার লেগেই থাকবে। সেটা হলো যে হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, কখনো কখনো আইচিং বা চোখ চুলকানো, চোখে লাল হয়ে যাওয়া। এই যে সিমটমগুলো যেটা অ্যালার্জিজনিত সিমটম, সেগুলোই কিন্তু একটা অ্যাজমা পেশেন্টকে আমরা ধারণ করতে দেখি। এবং এটার কমন একটা সিমটম অ্যাজমা পেশেন্টের সবসময় থাকবে, যেটা কাশি এবং হাঁচি। এই দুটোই যদি আমরা খুব ক্লোজলি আমরা যদি অবজার্ভ করি, একটা পেশেন্টের হাঁচি এবং কাশি হয়, তাহলে কিন্তু সে পেশেন্টটা অ্যাজমা হবে বলে আমরা বুঝতে পারি। কিন্তু যার হাঁচি নাই, সর্দি নাই বা অ্যালার্জির সমস্যা নাই, কাশি নাই, খালি শ্বাসকষ্ট আছে, সেটা কখনো অ্যাজমা পেশেন্ট হতে পারে না, সেটা অন্য অন্য ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। পাশাপাশি সিওপিডি একটা অসুখ, যেখানে কিন্তু কাশি এবং শ্বাসকষ্ট থাকবে, এখানে আবার হাঁচি বা অ্যালার্জির সমস্যা থাকবে না। অ্যাজমাতে হাঁচি, সর্দি, কাশি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি সব কিছু থাকতে, শ্বাসকষ্ট থাকতেছে। সিওপিডিতে হাঁচি, অ্যালার্জি এই ধরনের সমস্যাগুলো সাধারণত থাকে না, কাশি এবং শ্বাসকষ্ট থাকে। এবং শ্বাসকষ্টের ধরনটাও অ্যাজমার যে শ্বাসকষ্ট সেখান থেকে একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন একটা অ্যাজমার পেশেন্ট যে কোনো সময় হঠাৎ করে তার শ্বাসকষ্ট ওঠে, অ্যাটাক বলা হয়, যেটা শুয়ে থাকা অবস্থায় হতে পারে, বসে থাকা অবস্থায় হতে পারে, রেস্টে থাকা অবস্থায় হতে পারে। কিন্তু সিওপিডি পেশেন্টদের যে শ্বাসকষ্ট, মূলত এটা জোরে হাঁটলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠলে বা ভারী কাজ করলে তখন সে শ্বাসকষ্ট বোধ করে, রেস্টে থাকলে তার শ্বাসকষ্ট থাকে না। এই যে দুটো একটা পার্থক্য, এটা তাহলে অ্যাজমা এবং সিওপিডিকে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারি। পাশাপাশি
অ্যাজমা পেশেন্টের হিস্ট্রি এবং সিওপিডি পেশেন্টের হিস্ট্রিটাও একটু ভিন্ন রকম হয়ে থাকে। অ্যাজমা পেশেন্টের অ্যাজমাগুলো একদম ভেরি চাইল্ডহুড থেকে, মার পেট থেকে জন্ম নেওয়ার 6 মাস মধ্যে থেকে এটা ম্যানিফেস্ট হতে থাকে। যদিও প্রথমে হয়তো ডায়াগনোসিস হয় না, এটাকে ঠান্ডা লাগা বলে চালানো হয়, কিন্তু আলটিমেটলি একসময় এটা প্রমাণিত হয় যে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং সে 2 বছর 3 বছর 6 বছর হতে পারে, 12 পরে যে হতে পারে ডায়াগনোসিসটা, কিন্তু তার চাইল্ডহুড থেকে এটা আসে, ভেরি আর্লি চাইল্ডহুড থেকে, এবং সারা জীবনে তার এই কন্ডিশনটা সে ক্যারি করবে। বাট সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে সিওপিডিটা ডেভেলপ করে একটা বয়সের পরে, যে সাধারণত আমরা 40, 45 বা 50 এরকম এজে যাই, এবং যারা খুব কমন একটা হিস্ট্রি থাকে ধূমপান করা, যারা ধূমপাই দীর্ঘস্থায়ী প্রায় 20 প্যাক ইয়ার স্মোক করেছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা ধূমপান করে না এমন হিস্ট্রি পেশেন্টদেরও আমরা স্যার আমরা এই পেয়ে বিষয়ে থাকি। কথা বলবো, ধূমপান বিষয়ে আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল স্যারের কাছে, জি বলুন। যদি বলতেন। জি জি জি। ম্যাম, আমার হলো যে স্যার, আমি আপনাদের অনুষ্ঠানটা দেখছি, খুব ভালো অনুষ্ঠান এটা। আমার সারা বছর একটা সমস্যা হয়, আমি খুব হাঁচি হয়, আমার অনেক হাঁচি হয়, আর রাত্রে নাক বন্ধ থাকে। যেমন আজকে আমার রাত্রে অনেক নাক বন্ধ ছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমার ঘুম ভেঙে গেল। পরে আমি আফরিন নেজাল স্প্রেটা ইউজ করার পর নাকটা খুলেছে, কিন্তু নাক অনেক জ্বলতেছিল। যদি কোনো সমাধান দিতেন। অনেক ধন্যবাদ আপনাকে, স্যারের কাছ থেকে আমরা উত্তর দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার ওনার উত্তরটা দিতে পারলে অ্যাজমা আর মানুষের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি যেটা বলেই দিয়েছেন যে ওনার হাঁচি হয়, এবং আমি মোস্ট অফ দ্য পেশেন্টদেরকে এটাই বলি যে আপনার প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করি আপনার হাঁচি হয় কি না, এবং যার হাঁচি হয় এবং কবুল করে নিল বলি আর কি, যে আপনি হাঁচি হয়েছে, হ্যাঁ হ্যাঁ জি স্যার, আমার ঠান্ডা গরম ধুলাবালি ধোয়া নাকে গেলে হাঁচি হয়, তাকে ধরে নেওয়া হয় কনফার্ম না করার আগেও যে অ্যাজমা পেশেন্ট হওয়ার সম্ভাবনা তার বেশি, কারণ হাঁচিটাই হলো সবচেয়ে বেশি আমার হাইপার রেসপন্সিভনেস অফ দ্য ইয়ার ওয়ে এটাকে রিপ্রেজেন্ট করে। কাজেই ওনার এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং এই অ্যাজমা নিয়ন্ত্রণের মূল জিনিসটা হলো এই শ্বাসযন্ত্রের যে সংবেদনশীলতা সেটাকে নিয়ন্ত্রণ করা। তো নিয়ন্ত্রণ করা আমরা দুটো উপায় করতে পারি। একটা হচ্ছে অ্যালার্জেন, যে জিনিসগুলো শ্বাসনালীকে উত্তক্ত করে, রাগিয়ে দেয় বা শ্বাসনালীর হাইপার রেসপন্সিভনেস বাড়িয়ে দেয়, সেগুলোকে আমরা বলি অ্যালার্জেন বা ইরিটেন্ট। এগুলোকে চেনা, জানা এবং জানলে তাদেরকে অ্যাভয়েড করা, এটা হলো একটা দিক। যেটা আমার একটা মানুষকে রাগায় দেওয়ার জন্য যদি কেউ উপাদান থাকে রাগিয়ে দেয় তাহলে তো সে রাগে, তেমনি শ্বাসনালীকে রাগায় দেওয়ার জন্য যে উপাদানগুলো সেটাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে শ্বাসনালী রাখবে না। দ্বিতীয়ত, যে সংবেদনশীলতা বা রাগ শ্বাসনালী আছে এটাকে আমরা কমাইতে পারি কিছু মেডিকেশনের মাধ্যমে, সেগুলো মোস্টলি ইনহেল মেডিকেশন, এবং এই ইনহেল মেডিকেশন যদি সঠিকভাবে আমরা ইনহেলারগুলো শ্বাসনালীতে পৌঁছাইতে পারি ডেইলি নির্দিষ্ট নিয়মে, যেটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, স্টেরয়েড নন স্টেরয়েড মিক্সড করা, এটা যদি 2 পাব ইন দ্য মর্নিং 2 পাব ইন দ্য ডেইলি নিতে পারি, আস্তে আস্তে শ্বাসনালীর সংবেদনশীলতা বা ইনফ্লামেশনটা কমে যায়। তখন একদিকে তার সংবেদনশীলতা কমে গেল, আর একদিকে আমরা অ্যাভয়েড করলাম যে সমস্ত জিনিস শ্বাসনালীকে উত্তক্ত করে, তাহলে কিন্তু তার হাঁচিটাও হবে না, শ্বাসকষ্ট হবে না, কাশি হবে না, এগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। তারপরেও এর সাথে আবার একটা জিনিস আমরা যুক্ত করে রাখি, রিলিভার। এর মধ্যেও হঠাৎ করে যে কোনো সময়, যেহেতু তার গঠনগতভাবেই শ্বাসনালীটা সংবেদনশীল, হঠাৎ করে যে কোনো সময় এক্সাজারেট হতে পারে, যে কোনো সময় বেড়ে যেতে পারে, কাজেই সে সময় আমরা তাকে রিলিভার কিছু মেডিকেশন রেডি রাখি ইনহেল ফর্মে, সেটা দিলে ইমিডিয়েট সে রিলিফ পেয়ে যায়, কষ্ট কমে যায়। কিন্তু এটা করতে হবে না যদি সে সঠিকভাবে তার শ্বাসনালীকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং যেহেতু অ্যাজমা একটা কিউরেবল ডিজিজ না, এটা একটা প্রিভেন্টেবল একটা কন্ডিশন, কাজে এটাকে জেনে বুঝে এটাকে মেনে নিয়ে এবং এটাকে কীভাবে ম্যানেজ করতে হবে সেটাকে নিয়ে তার সারা জীবন পার করতে হবে। তার জন্য তাকে তাহলে দুটোই টিপস থাকলো, একটা অ্যাভয়েডেন্স অফ দ্য অ্যালার্জেন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে কন্ট্রোল অফ দ্য ইয়ারওয়ে, হাইপার রেসপন্সিভনেস বাই প্রপার ইনহেলেশন টেকনিক। এই দুটো যদি আমরা সমন্বিতভাবে চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু তাদের কোনো কষ্ট থাকে না। উনি কিন্তু বলেছেন ওনার নাকটাও বন্ধ থাকে, নাসাল অবস্ট্রাকশন থাকে। নাক বন্ধ থাকার যেটা উনি কারণটা বলেছেন সেটা হলো যে ওনার হাইপার রেসপন্সিভনেস অফ দ্য ইয়ারওয়ে, এবং কিসের জন্য নাকটা বন্ধ থাকে সেটা হলো অ্যালার্জেন, এবং সে কোন অ্যালার্জেনটা, হাউস ডাস্ট মাইটস। যে অ্যালার্জেনগুলো নাককে বন্ধ করে তার অনেকগুলো অ্যালার্জেন হতে, তার মধ্যে খুব কমন দুটো, একটা হচ্ছে মাইটস আর হচ্ছে পোলেন বা ফুলের পরাগরেণু। শীত প্রধান দেশে আমেরিকা, কানাডা, ইউরোপ, ব্রিটেন, মোস্ট অফ দ্য দেশে, যে পৃথিবীর বড় দেশগুলো, এগুলোতে এপ্রিল মে যখন চেরি ব্লুজম হয়, বাতাসে পোলেন কারণ এগুলো খুব অ্যালার্জেন হয় এবং তাদের নাক বন্ধ হয়, এবং এটা একটা কারণ। আর বাংলাদেশে আমাদের পোলেনের সমস্যা কম, মেইনলি সারা বছর ধরে থাকে, সেটা হচ্ছে হাউস ডাস্ট মাইটস। যে ঘরে আমরা বসবাস করি সে ঘরের মধ্যে একটা বিশেষ ধরনের ধুলা হয়, এটার নাম হলো মাইটস, হাউস ডাস্ট মাইটস। এটা আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে আছে, সে এসি রুমে থাকুক নন এসি, সবার ঘরে আছে। সারা পৃথিবীর 800 কোটি মানুষ সবার ঘরে তৈরি হয়। কারণ কি? এটা অরিজিন হচ্ছে আমাদের হিউম্যান স্কিন সেল থেকে, এটা আউটডোর বা জানলা দিয়ে আসা ধুলা না। এটা একটা আমাদের শরীর থেকে আমরা প্রতিদিন প্রায় 1 মিলিয়ন সেল শেড আউট করি আমাদের
স্কিন থেকে, এবং সেটা সারাদিন বিভিন্ন জায়গায় পড়ে। রাতে আমরা 1/3 টাইম মানে 8 ঘন্টার মতো বিছানায় শুয়ে থাকি, এই সময়টা বেডশিটে পড়ে জমে বিছানায়। পরের দিন সবাই বিছানা পরিষ্কার করার সময় বিছানাটা ঝাড়ে এবং ফ্লোর পরিষ্কার করে, তখন সারা রুমে এটা ছড়ায় যায়। এইভাবে সারাটা বছর এই জিনিসগুলোর পর্দা ছাদে ওয়ালে লেগে যায়। রাতে আবার আমরা যখন ঘুমাই, বাংলাদেশ কেমন, যেখানে 11 মাসে ফ্যান বা এসি লাগে, যখন ফ্যান বা এসি চলে তখন এই বাতাসের সাথে ঘুরতে থাকে, আমাদের নাকে যায় এবং নাকটা বন্ধ হয়। তো সিম্পল ব্যাপার, আমরা প্রতিদিন বিছানার চাদরটা ঘরে বাইরে ঝাড়বো, নো কার্পেট ইন দ্য বেডরুম, জানলাগুলো দিনের বেলা 10-15 মিনিট বা আধা ঘন্টা খোলা রেখে ফ্যান সাইডে রাখবো। এই 3টা কাজ যদি আমাদের রুমে আমরা ডেইলি চালা যেতে পারি, তাহলে আস্তে আস্তে রুমটা মাইটস ফ্রি হলে নাক বন্ধ থাকার ব্যাপারটা একদম কমে যাবে। বাট এখন যেহেতু ওনার নাক বন্ধ হচ্ছে, উনি নেজাল স্প্রে, যেগুলো আমরা স্টেরয়েডাল নন স্টেরয়েডাল দুই ধরনের স্প্রে পাওয়া যায়, একটা ডিকনজেস্টেন্ট আর একটা স্টেরয়েড, এই দুটাই ইনিশিয়ালি সে শুরু করতে পারেন। 1 উইক 2 উইক 3 উইকস পরে আস্তে আস্তে কমে আসলে তখন একটাতে রাখবে এবং গ্র্যাজুয়ালি বন্ধ করে দিবে। এবং রুমের যে 3টা অ্যাডভাইস দিলাম, যে টার্ন দ্য বেডশিট আউটসাইড দ্য রুম, বিছানার চাদরটা ডেইলি ঘরে বাইরে ঝাড়ো, নো কার্পেট ইন দ্য বেডরুম, জানলাগুলো দিনের বেলা সম্ভাব্য 15-20 মিনিট বা আধা ঘন্টা খোলা রেখে হাই স্পিডে ফ্যান চালাতে থাকে, ভিতরে বাতাসটা বাইরে যায়। এটা যদি উনি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আস্তে আস্তে ওনার নাক বন্ধ থাকার প্রবণতা কমে যাবে। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, যে নাক বন্ধ থাকাটা যে কত মারাত্মক ব্যাপার, যাদের নাক বন্ধ থাকে তাদেরকে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, এবং মুখ দিয়ে শ্বাস নিলে আমাদের শ্বাসনালীটা, শ্বাসযন্ত্রটা অরক্ষিত হয়ে যায়। কারণ নাকটা হচ্ছে একটা সুপার ব্যারিয়ার সিস্টেম, যেদিক দিয়ে বাতাসটা ঢোকে, এটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন, ওয়ার্মিং, ডিসইনফেকশন, ফলে এই বাতাসে যে জীবাণুগুলো থাকবে, ডাস্ট পার্টিকেল, সব কিন্তু নাকের মধ্যে এটাকে ধ্বংস করে দেয়, এটাকে কন্ট্রোল করে ফেলে, ফ্রেশ এয়ার আমাদের শ্বাস নিতে যায়। কিন্তু যাদের নাক বন্ধ থাকবে তারা মুখ দিয়ে শ্বাস নেবে, সহজে এই তাদের বিষয়ে স্যার আমরা আরো ইনফেকশন হতে থাকবে। জানবো স্যার, আমাদের সঙ্গে দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন আশা করি। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমরা ভালো আছি, আশা করি আপনার আচ্ছা, প্রশ্নের উত্তর দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমার এমনিতে কোনো অ্যালার্জি বা ঠান্ডার কোনো সমস্যা নাই, কিন্তু সারা বছর জুড়েই শীত হোক বা গরম হোক দেখা যাচ্ছে ফ্যানটা ছাড়লে একটু যদি মানে গরমের জন্য বেশি ঘামের জন্য আমি যদি ফ্যানটা জোরে দেই, তাহলে দেখা যাচ্ছে আমার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন গলায় খুসখুসা কাশি হচ্ছে। সারা বছর জুড়েই এই সমস্যাটা আমার হয়। তো সেক্ষেত্রে আমার মানে খুব কষ্ট হয় ওই সময়গুলোতে। তো এটার জন্য কি কোনো মানে মেডিসিন বা কোনো এটা মানে এটাকে অ্যাভয়েড করার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? অনেক ধন্যবাদ স্যার, যদি অ্যান্সার দিতেন। আমি যে প্রশ্নটা উত্তর আমি এতক্ষণ দিচ্ছিলাম, এটা আপনি যদি শুনে থাকেন, রুমের যে 3টা পয়েন্ট বললাম, এটা অবশ্যই আপনার জন্য প্রযোজ্য। পাশাপাশি আমরা একটু ব্লাডে আইজি লেভেলটা একটু চেক করতে চাই। হ্যাঁ, ব্লাডের একটা টেস্ট, সিম্পল একটা টেস্ট, সিরাম আইজিই, এটা যদি করে নর্মালি এটা 100-এর নিচে থাকে ইন্টারন্যাশনাল ইউনিটে, এটা যদি বেশি থাকে তাহলে ধরে নেওয়া যায় যে উনিও এরকম অ্যালার্জি প্রবণতা আছে। এবং সবারই কিন্তু নাক বন্ধ হবে, একই বিছানায় দেখবেন হাজব্যান্ড ওয়াইফ দুজন ঘুমাচ্ছে, একজনের নাক বন্ধ হয় না, একই নাক বন্ধ হয়, কারণ সেম এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইম্পোজ আপন বোথ অফ দেম। একজনের নাক বন্ধ হলো, একজন নাক বন্ধ হলো না, এতে তো বোঝা যাচ্ছে যে যার হলো তার অফকোর্স স্ট্রাকচারালি এবং ফাংশনালি তার প্রবলেম আছে, সেই জন্য তার নাকটা বন্ধ হচ্ছে। কারণ একই জিনিস সব দুজনের নাকে যাচ্ছে, যে ডাস্টগুলো। সো যার যাচ্ছে তার যদি আমরা ফ্যামিলি হিস্ট্রি নিই, দেখা যাবে তার যে ছেলে মেয়ে বা তার ভাই বোনদের ছেলে, তাদের মধ্যে একই ধরনের প্রবলেম 50% থাকতে পারে। সো আমরা সেই ক্ষেত্রে এখন ওই তার যেটা বলেন ব্লাড একটা টেস্ট, সিরাম আইজি লেভেলটা করতে পারি, এবং করার পরে যদি আমরা ওটা বেশি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওনাকে কিছু লিকোট্রিন ইনহিবিটর, যে মন্টেলিউকাস জাতীয় ওষুধ, এটা চলতে পারে, নাজাল স্প্রে চলতে পারে, কোনো ক্ষেত্রে শর্ট কোর্স স্টিরয়েড দিতে হয়, এগুলো দেওয়ার পরে। এবং যাদের সিরাম আইজিই লেভেল অনেক বেশি থাকে, যাদের অ্যালার্জি লেভেলটা অনেক বেশি যদি আমরা পাই, এবং সাধারণ যেগুলো কন্ট্রোল সিস্টেম, এগুলোতে আমরা ট্রাই করার পরে মেনটেন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্স মেডিকেশন, যেটা বায়োলজিক্যাল আমরা দিয়ে থাকি, যেটা হলো যেমন ওমালিজুবাব, একটা ভ্যাকসিন, যেটা এই আইজিগুলোকে ব্লক করে ফেলে, শরীরে আমাদের অ্যালার্জেন যে প্রবণতা সৃষ্টিকারী আইজিই, এটাকে ব্লক করে দেয়। সো আমরা এই ধরনের একটা, যেটা আমরা বায়োলজিক যেটা আমরা এটা নিতে পারি, এটা সারা পৃথিবীতে এটা খুবই এখন আমাদের দেশে কি দেয়া হচ্ছে হ্যাঁ, কিনা? আমাদের দেশে দেওয়া স্যার হচ্ছে। কস্টিংটা যদি একটু বলতেন। আমাদের এটা কস্টিং অবশ্যই বেশি। স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি, একটা পার ভ্যাকসিনে আমরা ইউএস ডলার যদি চিন্তা করি, প্রায় $150 একটা ভ্যাকসিন তার চলে যাবে। স্যার কয়টা ভ্যাকসিন নিতে হবে? হ্যাঁ, এরকম আমরা প্রতি মাসে একটা করে নিলে, আমরা যদি কম করে নিই, মিনিমাম প্রতি মাসে একটা করে 6 মাসে 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে নিতে হয়, তারপরে আবার নিতে হয়, এভাবে 6টা ইনিশিয়ালি দেওয়া হয়। 6টা দেওয়ার পরে আমরা একটু গ্যাপ দিই, তারপরে আবার 1 বছর 6 মাস পরে যে আবার দেওয়া হয়, দেন
একটা যদি কন্ট্রোলে চলে আসে দেন প্রতি বছর আমরা একবার বা দুবার করে এটা দিতে থাকি। স্যার রেজাল্টটা কেমন আসে? রেজাল্টটা অপটিমাম বাট নট কনফার্মেটরি, যে আপনাকে টোটালি অ্যালার্জি কন্ট্রোল করে দেবে এমন কোথাও পাওয়া যায় না এবং কেউ গ্যারান্টিও দেয় না, কিন্তু এটা অপেক্ষাকৃত তার লাইফ ইয়েটা কমফোর্টটা বাড়ে এবং অ্যালার্জি প্রবণতা কমে যায়। এটা কিন্তু স্যার আসলে অনেক বড় একটা ইনফরমেশন যে হ্যাঁ। এত আধুনিকতম চিকিৎসাটা আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা হচ্ছে, এবং এর পরবর্তী জেনারেশন আরও কিছু যে আসছে, যেমন ওমালিজুবাব বা মেপোলিজুবাব, বার্নালিজুবাব, কতগুলো সে দিস অল আর বায়োলজিক, এবং সেগুলো এই আমাদের সাধারণত আমাদের এই সিরাম আইজি বা ইওসনোফিল এগুলোর উপর যেগুলো অ্যালার্জেন সেগুলোকে টার্গেট করে তৈরি হয়েছে, এবং সেগুলোর অনেকগুলো আবার আন্ডার রিসার্চ আছে, কোনোটা অলরেডি মার্কেটে FDA অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। দুটো মলিকিউল যেমন এই ওমালিজুবাব এবং মেপোলিজুবাব, এই দুটো অলরেডি FDA বা আমেরিকান যেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভ, এবং এই দুটোর কারণে আমরা এখন সারা ওয়ার্ল্ডে এই দুটো অলরেডি ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে বাংলাদেশে একটা অ্যাভেলেবল আর একটা এখন অ্যাভেলেবল হয়নি। ধন্যবাদ স্যারকে। স্যারের কাছে এবার জানতে চাইবো যে আসলে কোন লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতেই হবে? অনেকে ভাবে যে শ্বাসকষ্ট এটা হয়তো বা অ্যাজমা, এটা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে কিনা, স্যার যদি একটু বুঝিয়ে জি, বলতেন। তা এখন মানে একটা সিম্পল যেটা সর্দি কাশি, এটা তো আমাদের নেচারে যারা আমরা বসবাস করতেছি বায়ুর সমুদ্রে, তার প্রায় সবারই হয়ে থাকে, কোনো না কোনো এক সময় হয়ে থাকে। এবং তার মধ্যে যেমন আমরা যদি বলি যে একটা ইনফ্লুয়েঞ্জা, যেটা আমাদের খুব ফ্লু কমনলি হয়ে থাকে, তারপর একটু জ্বর হলো, সর্দি কাশি ভালো হয়ে যায়, এটা হয়ে থাকে। কিন্তু যাদের ক্ষেত্রে ক্রনিকলি বারবার এটা হতে থাকে, প্রায় দেখা গেল এক কাশি হলো 1 মাস 2 মাস 3 মাসের কাশি ভালো হচ্ছে না, এইগুলো একটা। তারপরে নাক বন্ধ থাকা, যে ব্যাপারটা আমাদের আগে দুজন দর্শক উপস্থাপন করলেন, নাক বন্ধ থাকে, এটা যাদের হচ্ছে। তারপরে আপনার যাদের একটু কখনো নিজের পাশে যে ঘুমিয়ে থাকে সে শুনতে পায় বা নিজেও শুনতে পায়, বুকের মধ্যে একটু সাঁয় সাঁয় আওয়াজ হয়, এই সিমটমগুলো যদি থাকে তাহলে তাকে অবশ্যই আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শুধুমাত্র বাসায় বসে আমরা একটা কনভেনশনাল কিছু ট্যাবলেট জাতীয় ওষুধ না খেয়ে আমরা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব, এবং যে চিকিৎসক দেখবেন তারা অবশ্যই তার মেজার করবেন, লাং ফাংশনটাও দেখবেন, তার অ্যালার্জি প্রবণতা টেস্টটা যেটা সেটাও দেখবেন, কোনো ক্ষেত্রে চেস্ট ইমেজিং লাগে সেটাও করবেন, করে তার রোগ নির্ণয় করার পর এটা যদি ট্রিটমেন্ট দেওয়া যায় তার লাইফটা অনেক ইজি হয়ে আসবে। সো এইসব ক্ষেত্রে আমরা নেগলিজেন্সি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব। সুন্দর বলেছেন স্যার। আমরা দেখছি পরিসংখ্যান বলছে যে অ্যাজমা সিওপিডির পেশেন্ট আসলে দিন দিন বাড়ছে। কেন স্যার? অ্যাজমা সিওপিডি পেশেন্টের ব্যাপারে একটা হচ্ছে, অনেক ক্ষেত্রেই যে আমাদের দুটো জিনিস আমরা বলবো, অ্যাজমার পেশেন্ট তো একটা গ্রুপ অফ পিপল যেটা জেনেটিক্যালি প্রিডিসপোজ কমনলি, তাদের মধ্যে এটা ফিক্সই বলা যায়, এটা খুব একটা চেঞ্জ থাকবে না, জেনারেশনটা চলতে থাকবে। কিন্তু এই যে ওষুধগুলো প্রয়োগের ক্ষেত্রে তাদের ভুল থাকার কারণে, বিশেষ করে ইনহেলার জাতীয় ওষুধ বেশি প্রয়োজন হয় আমাদের অ্যাজমা পেশেন্টগুলোর ক্ষেত্রে, এবং এই ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে তাদের অনেক ক্ষেত্রে অনীহা অথবা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে না পারা, এই দুটার কারণে রোগ কন্ট্রোলে আসে না, এবং এটা রোগীর সংখ্যা এবং ডক্টর ভিজিটের সংখ্যা, হসপিটাল অ্যাডমিটের সংখ্যা এবং বাইরে যাওয়ার সংখ্যা বাড়তেছে। পাশাপাশি সিওপিডির ক্ষেত্রে সিওপিডিটা সিওপিডি নিয়ে আমরা কথা বলবো স্যার। আমাদের সঙ্গে এক দর্শক অপেক্ষা করছেন, আমরা স্যার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমার নাম শামসিলাহি। আমার সমস্যাটা হচ্ছে অ্যাজমাটিক। এটা আমার আব্বাজানেরও ছিল, মানে আমির তো ছিল, ওনার এটা কোনো সময় রিকভার হয় নাই। আমাদের যে গরমে এবং ঠান্ডায় আর মাইট, এই তিনটা থেকে সমস্যা হয়, মানে নাক দিয়ে কাঁচা পানি পড়ে, হাঁচি আসে, কাশি থাকে, হালকা জ্বর থাকে। এটা রিকভারেবল কিনা, এটা চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় কিনা? ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবারও উনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা যেন এক্সপ্লেন করে সবার জানা হয়ে যাবে, সেটা হচ্ছে যে যে জিনিসগুলো এতক্ষণ আলোচনা হলো একই রকম প্রশ্ন। একটা হলো যে ওনার জ্বর থাকে সবসময়। একটা মানুষ যাদের কথা একই কথা, যে অ্যাজমা পেশেন্টদের খুব কমনেস্ট একটা প্রবলেম, অনেকেই 60% পেশেন্টে দেখি মানে বলে যে না হয় না, কিন্তু 40% মানুষ সে নিজেও জানে যে হয় কি, সেটা রাতে ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে যায় এবং সে মুখ দিয়ে শ্বাস নেয়। এই ব্যাপারটা যাদের অ্যাজমা আছে তাদের মোস্টলি প্রায় মোর দেন 90%, 90 to 95% পেশেন্টের ক্ষেত্রে সত্য, কিন্তু এটার মধ্যে 50% বা 40% পেশেন্টে বুঝতে পারে না, বাকি বুঝতে পারে। তো নাক বন্ধ হলে মেকানিজমটা টোটালি মানে ডিনামিক্সটা চেঞ্জ হয়ে যায়। আমাদের বলছি আগে যে আমাদের নাকটা হচ্ছে একটা সুপার ব্যারিয়ার, বাতাসটা যখন নাক দিয়ে ঢোকে এটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং, ডিসইনফেকশন, ফলে আমরা যে বায়ুর সমুদ্রে বসবাস করি এই বাতাসের মধ্যে কত কিছু থাকে আমরা কি দেখতে পাই না। আমরা শুধু ক্ষুদ্র একটা
পিঁপড়া বা মশামাছি পর্যন্ত দেখতে পাই, কিন্তু মাইক্রোস্কোপিক্যালি এই বাতাসটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, দেয়ার লট অফ মাইক্রো অর্গানিজম, ডাস্ট ফিউম, এগুলো আমাদের মধ্যেই বসবাস করতে হয়। কিন্তু আমরা বেঁচে এসে কীভাবে? কারণ আমরা যে জিনিসটা দিয়ে আমাদের শরীরে ঢুকবে সেটা নাক, সেটার মধ্যে একটা সুন্দর ব্যারিয়ার সিস্টেম এটাকে ধ্বংস করে। কিন্তু নাক বন্ধ অ্যালার্জিক কারণে, ওই যেটা বলে মাইটসের নাক বন্ধ হয়ে যায়, তখন মুখ দিয়ে শ্বাস নিতে হয়। মুখ দিয়ে যখন ঢুকে যাবে তখন শুরু থেকে একদম বাচ্চাদের অ্যাডিনয়েড ফোলা থেকে শুরু করবে, টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, নিউমোনিয়া, অল থিংস হ্যাপেন অনলি ডিউ টু মাউথ ব্রিদিং। কিন্তু এই জিনিসটা খুব কম মানুষ এটা বোঝে, এবং ডাক্তারদের মধ্যে খুব কম সচেতনতা আছে অ্যাড্রেস করার ব্যাপারটা। হইলেও ওটা চিকিৎসা দাও, কিন্তু হওয়ার কারণটা কিন্তু মূলত এই ব্যাপারটা, মাউথ ব্রিদিং। এইরকম যদি হয় তাহলে তাদের সবসময় একটা ইনফেকশন লেগে থাকবে এবং জ্বর থাকবেই। আমরা শুধু এইটাই প্রিভেন্ট করার চেষ্টা করব যে মাউথ ব্রিদিং যেন না হয়। মাউথ ব্রিদিং হওয়ার কতগুলো কারণের মধ্যে একটা তো অ্যালার্জিক কারণ, আর যাদের স্থূলতা আছে, ওয়েট, একটু ওবেস পেশেন্ট, তাদেরও মাউথ ব্রিথ করে। তাহলে আমরা ওবেসিটিটাকে কন্ট্রোল করব। আমরা যদি চিত না হয়ে থাকে, ডান বা বাম কাত হয়ে থাকে, তাতে একটু সুবিধা হবে। থার্ড হচ্ছে আমরা মানে নাকের যে সংবেদনশীলতা, এটাকে কমানোর দুইটা উপায় বললাম। একটা হচ্ছে কিছু মেডিকেশন, নেজাল স্প্রে, স্টেরয়েড এবং ডিকনজেস্ট্যান্ট ইউজ করা টাইম টু টাইম, যেভাবে আমরা ডোজিং করে দিই। আর সেকেন্ড হলো কন্ট্রোল অফ দ্য মাইটস ইন দ্য রুম। সেক্ষেত্রে আগের প্রশ্নই উত্তর আবার, যে বিছানার চাদরটাকে ঘরে বাইরে ঝাড়া, নো কার্পেট ইন দ্য বেডরুম, জানলাগুলোকে দিনের বেলা খোলা রেখে আধা ঘন্টা করে ফ্যান ছেড়ে দিয়ে রাখা, যে রুমটাকে একটা ক্লোজ ভেন্টিলেশন করে না। এই এনভায়রনমেন্টে যদি রুমে করি, রুমে যদি মাইটস উৎপন্ন না হয়, তাহলে রাতে আমি ফ্যান বা এসিতে ঘুমালেও আমার কোনো অসুবিধা হবে না। মূলত ফ্যান বা এসিতে ঘুমার ঠান্ডার কারণে নয়, মূলত ডাস্টের কারণে এই নাকটা বন্ধ হয়। সবাই একটা ভুল শব্দ ব্যবহার করে, যেটাকে আমি খুব পরিত্যাজ্য মনে করি, সেটা ঠান্ডা। এই ঠান্ডা শব্দ দিয়ে সারা জীবন একটা বাচ্চাকে জন্মের পর থেকে 15 বছর মতো ঢেকে রাখা হয়, একটা জিনিস দিয়ে ঢেকে রাখা হয় ঠান্ডা শব্দ দিয়ে। ফলে সব বিভিন্ন সময় ডক্টরের কাছে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিহিস্টামিন দিচ্ছে, ভালো হচ্ছে, আবার হচ্ছে। কিন্তু ঠান্ডা শব্দটাই ভুল। মূলত এটা হচ্ছে একটা হাইপার রেসপন্সিভনেস অ্যালার্জেন, যেটা চেঞ্জ অফ টেম্পারেচার, মানে তাপমাত্রা যে অনেক বেড়ে যায়, যেমন এখন যে 40-45 ডিগ্রি সেলসিয়াস, আবার তাপমাত্রা যে কমে যায়, দুটাই তাকে সমানভাবে প্রভাব করবে, শুধু ঠান্ডা নয়। কাজে তাপমাত্রার পরিবর্তনের কথাটা আনতে পারি, আমরা ডাস্ট ফিউমকে আনতে পারি, অ্যালার্জেন ইরিটেন্টগুলোকে আনতে পারি, যেগুলো আমাকে নাককে উত্তক্ত করবে, সেগুলোকে চেনা, সেগুলোকে জানা, সেগুলোকে বোঝা এবং সেগুলোকে অ্যাভয়েড করা। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কিন্তু মেডিকেশনের তেমন প্রয়োজন হবে না। কোনো কোনো ক্ষেত্রে আমরা লং টার্ম যেগুলো লিউকোট্রিন ইনহিবিটর, মন্টেলিউকাস জাতীয় ওষুধ আমরা কন্টিনিউ চালা যেতে পারি, কোনো কোনো শর্ট কোর্স স্টেরয়েড দেওয়া যেতে পারে। এই হলে তার সে কন্ট্রোলে চলে আসবে। স্যার, আমরা কথা বলছিলাম যে সিওপিডি সংখ্যাও দিন দিন বাড়ছে। হ্যাঁ, সিওপিডি। তো সিওপিডি তো একটা সেলফ ক্রিয়েটেড অসুখ। অ্যাজমা যেমন, যে একটা অ্যাজমা পেশেন্ট সে ইনোসেন্ট, সে প্যারেন্টস থেকে, প্যাটার্নাল আর ম্যাটার্নাল সাইড থেকে ইনহেরিট করলো, কিন্তু সিওপিডিটা সম্পূর্ণ সেলফ ক্রিয়েটেড। সম্পূর্ণ বলা ঠিক ভুল হবে, মানে একটা বিশাল অংশ সেলফ ক্রিয়েটেড। যারা স্মোক করেন তাদের একটা বিশাল অংশ সিওপিডি ডেভেলপ করে। এমনও মানুষ আছে যারা স্মোক করে নাই কখনো, তাদেরও আমরা সিওপিডি পাচ্ছি। সেটা দে আর দ্য ভিকটিম অফ যে আমাদের যে এয়ার পলিউশন, এটার শিকার, অথবা বায়োমাস ফুয়েল, অথবা ফ্যাক্টরি যে এখান থেকে যে ইমিশনগুলো হচ্ছে কলকারখানা থেকে, এগুলোর শিকার হয়ে তার হচ্ছে। যেভাবে হোক, এই এয়ার কন্টেনিং দিস পার্টিকেল, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং আদার্স পার্টিকেল, এগুলো তাদের এয়ারওয়েতে যেতে হবে কন্টিনিউয়াস ডেইলি, এবং যেতে যেতে তার এয়ারওয়েটাকে প্রভোগ করবে, করার পরে এটা ডেভেলপ করবে সিওপিডি। এবং লং স্ট্যান্ডিং সময় লাগে। আমাদের শ্বাসনালীকে ইনফ্লেম করতে 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 এটা গ্র্যাজুয়ালি ন্যারো হওয়া শুরু হয়, এবং ইনফ্লেমেশনের কারণে এবং এটার ক্যালিবার ছোট হতে থাকে, এবং হতে হতে একটা পর্যায়ে চলে আসে যখন সে একটু হাঁটতে গেলে, মুভ করতে গেলে শ্বাসকষ্ট বোধ করে। সেটাই হলো একটা সিওপিডি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ, মানে সিভিয়ারিটি অনুযায়ী আমরা এটা ভাগ করি। এবং এটার মূল কারণই হচ্ছে শ্বাসনালীর ক্রনিক ইরিটেশন। একটা মানুষ, অনেকে জানেন না যে আমরা যে ধূমপান করা হয়, যারা করেন তারা কি কারণে ধূমপান করে? একটা উপাদানের জন্য করে, সেটা হচ্ছে নিকোটিন। এই নিকোটিনটা যখন ভিতরে যায় শ্বাসনালীতে এবং ব্রেনে যায়, একটা ওয়েল বিং করে, একটা ইউফোরিয়া করে। এবং নিকোটিন, দেখা গেছে নিকোটিন তেমন কোনো ক্ষতি করে না। তো ক্ষতিটা করে কি তাহলে? একটা নিকোটিন আসে কোত্থেকে? একটা সিগারেটে বার্নের মাধ্যমে। ধূমপান, একটা স্মোক করা হয় যখন, একটা সিগারেটে তামাক দিয়ে আমরা যখন আগুন লাগিয়ে দিই, সেখান থেকে এটাকে টানা হয়। তো যখন একটা টোবাকো বার্ন হয়, তখন দেখা গিয়েছে ওখানে এই নিকোটিন ছাড়াও আরও 246 ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি হয়, যেটা শ্বাসনালীতে ঢুকে যায়। নিকোটিনের সাথে সাথে এরাও ঢুকে যায় 246টা, এবং এরা শ্বাসনালীর বিভিন্ন পর্যায়ে এবং ব্লাডেও চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের ক্ষতি করতেছে, ক্যান্সার থেকে শুরু করে ইনফেকশন, তারপর ইন্টেস্টাইনাল প্রবলেম, হার্ট প্রবলেম, কিডনি প্রবলেম, প্রত্যেকটার সাথে কিন্তু স্যার, আমরা এই বিষয়ে কথা বলবো অনুষ্ঠানের পর্যায়ে। আমরা আজানের বিরতি যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। এই মুহূর্তে আজানের বিরতি।
আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদের সাথে আমরা কথা বলছিলাম সুস্থ থাকুনে সিওপিডি অ্যাজমা নিয়ে। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। তো আমরা সিওপিডি অ্যাজমা নিয়ে কথা বলছিলাম সিওপিডি কি শুধুমাত্র ধূমপানের কারণেই হয় কিনা, নাকি স্যার অন্য যে বায়ু দূষণ, ঘর বাড়ির যে রান্না বান্না, এগুলো থেকে প্রবলেম হতে হ্যাঁ, পারে? আমি ওটাই বলছিলাম যে ধূমপান তো একটা দিক। ধূমপানের যেটা বললাম যে ধূমপান যখন কেউ করে তখন অনেকগুলো ম্যাটেরিয়ালস, ভোলাটাইল ম্যাটেরিয়ালস বলা হয়, সেটা অ্যালকালয়েডস অ্যান্ড আদার্স কেমিক্যাল এগুলো ঢুকে যায় এবং আস্তে আস্তে প্রতিদিন একটু একটু, একদিনে নয়, গ্র্যাজুয়ালি ইনফ্লেমেশন অফ দ্য ইয়ারওয়ে করে ইয়ারওয়েটাকে গ্র্যাজুয়ালি ক্রনিক ইনফ্লেমেশনের কারণে ন্যারো করে ফেলে পার্মানেন্টলি। এটা হলো সিওপিডি। সিমিলারলি যে এয়ার পলিউশন, বায়োমাস ফুয়েল, এগুলোর মধ্যে থেকে যে কম্পোনেন্টগুলো আমাদের ইয়ারওয়েতে ঢোকে, এগুলো প্রায় সমান হারে আমাদের শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং সিওপিডি ডেভেলপ করে। এখন লট অফ ক্যাম্পেনিং, অ্যান্টি স্মোকিং ক্যাম্পেনিং করে এবং বিভিন্ন আমাদের অর্গানাইজেশনগুলো, রেসপিরেটরি অ্যান্ড আদার্স কমন অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশনগুলো, তারা এই ধূমপানের এগেনস্টে কথা মানে ক্যাম্পেইনের পরে অনেক ধূমপান কিন্তু কমেছে, বাংলাদেশেও কমেছে, সারা ওয়ার্ল্ডে ধূমপায়ীদের সংখ্যা অনেক কমেছে আগের চেয়ে, ব্যান্ডিং এবং অনেক রেজিস্ট্রেশনের কারণে। বাট দেখা গেল সিওপিডির পরিমাণটা সেভাবে কমে নাই। তখন রিসার্চে বিজ্ঞানীরা চিন্তা করলে তো হোয়াটস দ্য মেইন, আমরা যেটাকে এককভাবে দায়ী করতাম সেটা নয়, এটার সাথে যারা ধূমপান করে প্লাস এনভায়রনমেন্টাল পলিউশনের যারা ভিকটিম, দুটো মিলেই তারটা আরও অ্যাগ্রাভেট হচ্ছে। আর যারা ধূমপান করে না এমন মানুষও আমরা পাচ্ছি তাদের সিওপিডি ডেভেলপ করতেছে, তাদের লাং ফাংশন ডিক্লাইন করতেছে। লাং ফাংশন টেস্ট করতে যে আমরা দেখি FEV1, FVC এগুলো ডিক্লাইন করতেছে এবং তার রেজিস্ট্যান্স, ইয়ারওয়ে রেজিস্ট্যান্স বাড়তেছে। দোজ আর দ্য সিওপিডি পেশেন্ট। কাজে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে যেটা ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাইসেমা, আমরা দুটো ভাগ করি। ক্রনিক ব্রঙ্কাইটিস মূলত ইয়ারওয়েটা এত ইনফ্লেম এবং ন্যারো হয়ে যায়, তখন সে স্বাভাবিকভাবে একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট হয় ডিউ টু পার্মানেন্ট ন্যারোয়িং অফ দ্য স্যার ইয়ারওয়ে। এই বিষয়ে জানবো স্যার, আমাদের সঙ্গে দর্শক রয়েছেন ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো। জি, আপনার প্রশ্নটি বলুন, দর্শক আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আমি বলতে চাচ্ছি, জি বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি বলতে চাচ্ছি কি আমার ওই কাশি কয়েকদিন ধরে। কাশি হয়? কাশি। স্মোক হ্যাঁ করেন হ্যাঁ। কিনা? আপনি কি ধূমপান করেন? জি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 52 বছর বয়স। আচ্ছা স্যার, আর কিছু জানার রয়েছে? না, ঠিক আছে। আর কি হাঁটলে বা সিঁড়ির উপরে উঠলে একটু শ্বাসকষ্ট হয় কিনা? শ্বাসকষ্ট হয় হাঁটলে কিংবা? আচ্ছা, শ্বাসকষ্টও হয়। ঠিক আছে, আপনার এটা সিওপিডি গ্রুপের মধ্যেই পড়বে। এখন আবার কোনো কোনো ক্ষেত্রে একই পেশেন্টের কিন্তু অ্যাজমা এবং সিওপিডি ওভারল্যাপ বলা হয় এটাকে। অ্যাজমা সিওপিডি ওভারল্যাপে থাকে, যার জেনেটিক্যালি প্রিডিসপোজ পারসন, ছোটোবেলা থেকে তো অ্যাজমা আছে এবং সেটা লাইফ টাইমের জন্য থাকবে। এই মানুষটা যখন এসে 20 বছর বয়সে ধূমপান শুরু করলো, গ্রাজুয়ালি বাড়তে থাকলো বয়স, 25 বছর, 30 বছর, 40 বছর চলে আসলো, তখন কি হবে? তার সিওপিডিটাও ডেভেলপ করবে, পাশাপাশি তার অ্যাজমা যে টেন্ডেন্সি সেটাও আছে। দুটো মিলে তার কষ্টের পরিমাণটা আরও বাড়বে এবং তার দ্বিমুখী কষ্ট হয়। অ্যালার্জেন এক্সপোজারের কারণে একটা হচ্ছে, আর পার্মানেন্টলি স্মোকিংয়ের কারণে বা এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে ন্যারোয়িং হয়ে তার শ্বাসকষ্ট হচ্ছে। ওনার ক্ষেত্রে যেটা, উনি যদি স্মোক করে, বয়স 52, শ্বাসকষ্ট হয়, এটা কমনলি এটা সিওপিডির মধ্যে আমরা ফেলবো। হ্যাঁ, সিওপিডি এখন ওনার ট্রিটমেন্টের প্রথমই হবে ধূমপান বর্জন করা। প্রথম কথাই হবে উনি আর যেন ধূমপান না করেন। উনি যদি ধূমপান টোটালি বন্ধ করে দিতে পারেন, আজকে হয়তো বুঝবে না, আরও অনেক পরে যে এটার ইম্প্যাক্টটা সে ভালো বুঝতে পারবে। এবং ধূমপান বন্ধ করতে হবে এবং ওনার ইয়ারওয়ে অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশন, সেগুলো হয়তো আমাদের শুরু করতে হবে। সেটা দু ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে আমরা স্টিরয়েড আছে, আবার অ্যান্টিকোলিনার্জিক মেডিকেশন আছে, যেটা বলা হয় লামা এবং লাবা এবং ICS, এগুলোর ট্রিপল কম্বিনেশন ওষুধ পাওয়া যায়। এটা যদি উনি ডেইলি দুবার করে বা একবার করে আমরা যেভাবে দিই এটা ইউজ করে, আস্তে আস্তে এটা স্যার এটা নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্নটা হচ্ছে, আমার বয়স 29। আমার মাঝে মাঝে গলায় মানে কানের সাইড থেকে নিচের দিকে গলায় বা থুতনির নিচে গলায় ছোট ছোট লাম্পস হয়। ওটা ব্যথা থাকে না, বাট বেশ অনেকদিন থাকে। এটা কি আসলে টেনশনের কিছু? অনেক ধন্যবাদ। আচ্ছা, গলার নিচে এটা কি মানে সেটা নেক বাইরের দিকে যদি হয়, লিম্ফ নোড, এগুলোকে বলা হয় লিম্ফ নোড, এটা যদি মাঝে মাঝে হয় এবং ওনার জ্বর বোধ করেন, তাহলে অবশ্যই এটা একটু দেখার ব্যাপার আছে। কোনো কোনো ক্ষেত্রে লিম্ফ্যাডেনোপ্যাথি, সেটা যে কোনো ইনফেকশন
থেকে হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে টিউবারকুলোসিস কিন্তু এটা হতে পারে। এখানে নেক গ্ল্যান্ড বাড়াটা টিউবারকুলোসিস হতে পারে। কাজেই যদি আপনার কোনো বড় লিম্ব গ্ল্যান্ড থাকে, এটা আমরা এফএনএসি করতে বলবো, সেটা ওনার জন্য ভালো হবে করা। এফএনএসি করলে যখন আবার লিম্ফ নোড আসবে। স্যার, এই ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিনের কথা একদম এক কথায় আমরা একদম স্যার শেষ পর্যায়ে, এটার মাধ্যমে আমরা শেষ করবো আজকে আলোচনা। হ্যাঁ, আমাদের যে কোনো পেশেন্টের ক্ষেত্রে অ্যাজমা এবং সিওপিডি সবার ক্ষেত্রে যেহেতু চান্স অফ ইনফেকশনটা খুব বেশি থাকে, এবং ন্যাচারাল যে ইনফেকশন আমরা কমিউনিটি থেকে অ্যাকর্ড করি, তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা একটা খুব কমন। আমরা যদি ইনফ্লুয়েঞ্জা রোগটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে আমরা প্রতি বছর কিন্তু একটা ফ্লু শট বা ইনফ্লুয়েঞ্জা নিতে পারি। সেটা উন্নত বিশ্বে যাদের 60 অ্যান্ড অ্যাবাভ তাদের জন্য প্রতি মোবাইলে মেসেজ চলে আসে, আর তার নিচেও যাদের ইনফ্লুয়েঞ্জা কমনলি হয় তারা দিতে পারে। আর নিউমোনিয়া ভ্যাকসিনটা এটা ওয়ান্স ইন লাইফ অথবা ওয়ান্স ইন 5 ইয়ার্স এটা পাওয়া যায়, এটা যদি আমরা নিয়ে যেতে পারি। কাজে একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর একবার, আর নিউমোনিয়া ভ্যাকসিনটা আমরা 5 ইয়ার্সে একবার করে নিলাম। এই দুটো যদি না হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আমাদের ইনফেকশনগুলোকে প্রোটেক্ট করতে পারি। এবং যে কোনো অ্যাজমা সিওপিডি পেশেন্ট হসপিটাল অ্যাডমিশনের অন্যতম একটা কারণ হচ্ছে ইনফেকশন, কারণ ওই ট্রিটমেন্টটা বাসায় সে ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারে যদি ইনফেকশন না হয়। সো ইনফেকশন প্রিভেন্টের ক্ষেত্রে এই দুটো ভ্যাকসিনের খুব ভালো একটা ভূমিকা আছে, এটা সবাইকে আমরা সাজেস্ট করবো নেওয়ার জন্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবে। ধন্যবাদ সকলকে। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, ফুসফুসের নানান জটিলতা রয়েছে, যেমন অ্যাজমা, সিওপিডি, তার আধুনিকতম চিকিৎসাও রয়েছে আমাদের দেশেই। সুস্থ সুন্দর জীবন হবে সকলের, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।